পিঠা রাখো বলছি। বিরাট একেবারে মায়া দেখাচ্ছ। বেশি মায়া দেখালে আমি কিন্তু সব ছেড়ে বাপের বাড়ি চলে যাব। এই নাও, তুমি কলা খাও। আরে বাহ, কলা গাছটা তো খুব সুন্দর। এটা আমি বাড়িতে নিয়ে গিয়ে লাগিয়ে দেব। এদিকে খড়ি কুড়াতে গিয়ে অনেক দেরি হয়ে গিয়েছে। যাই, তাড়াতাড়ি গাছটা নিয়ে বাড়ি ফিরে যাই, নতুবা ওদিকে চাচি আমাকে খুব বকা বকবে। এই যে মহারানী, এতক্ষণে তোর আসার সময় হলো। বলি, খড়িগুলো রান্না করে রেখে তাড়াতাড়ি রান্না বসাও দেখি। ঠিক আছে চাচি, আমি নদী থেকে পানিটা নিয়ে এসেই রান্না চড়াচ্ছি। চাচা চাচি বাড়িতে নেই, এখনই আমি কলার গাছটা লাগিয়ে দেই। এরপর রূপালী সবার চোখের আড়ালে গিয়ে বাগানের একপাশে কলার চারাটা লাগিয়ে দেয়। ঠিক এমন সময় রূপালীর চাচা রূপালীকে ডাকতে শুরু করে। রূপালী, এই রূপালী, কোথায় গেলি রে তুই? তাড়াতাড়ি এক গ্লাস পানি দে তো দেখি। কোথায় গেলি রে? তাড়াতাড়ি আয়। বলি, তোকে তো সারাদিনই দেখি বাড়িতে বসে বসে আরাম করতে। যদি তোকে কোনো কাজের কথা বলি তাহলে তো তুই 10 ঘন্টা লাগিয়ে দিস। তোর কি কাজ কাম করতে একদমই ভালো লাগে না? চাচা, এমনটা আর কখনোই হবে না। আমি সব কাজই খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। এই যে মহারানী, তোকে না বলেছিলাম রান্না চড়াতে? তুই রান্না না চড়িয়ে ঘুরে বেড়াচ্ছিস। বলি, বাকি কাজগুলো করবে কে শুনি? চাচির কথা শুনে রূপালী ভয় পেয়ে বলে, চাচি, আমি তোমার সব কাজ করে দেব। দয়া করে আমাকে মেরো না চাচি, আমাকে অল্প একটু সময় দাও। আসলে নদীতে অনেক ঢেউ ছিল, তাই পানি নিয়ে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেছে চাচি, আমাকে মেরো না। আজ তোকে কিচ্ছু বললাম না। রান্নাঘরের সকল বাসনপত্র সব পরিষ্কার করে রাখবি। তারপর বাজার থেকে তোর চাচা যে মাংস নিয়ে এসেছে সেগুলো তাড়াতাড়ি কেটে ধুয়ে রাখবি। আর হ্যাঁ, দুপুরের খাবার তুই আজ পাবি না। আজকে খাওয়ার ভেতরে তুই শুধু পানি খেয়ে থাকবি। এটাই হচ্ছে তোর আজকের শাস্তি। হে বিধাতা, তুমি কেন আমাকে এমন শাস্তি দিচ্ছ? আমি কি অন্যায় করেছি? এভাবে না খেয়ে আমি কতদিনই বা বাঁচবো? না, তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলি, না হলে চাচি আবার নতুন করে শাস্তি দেবে। এ কথা বলে রূপালী কাজ করতে শুরু করে। রান্নাঘরের বাসন কোসন সব মেজে, তারপর ঘরে থাকা মাছ মাংস সব কাটতে থাকে। আরে আরে, এই মেয়ে, তুই সারা দিন লাগাচ্ছিস সেই এক কাজ করতে। ওদিকে আবার খামারের হাঁস মুরগির পানি খাবার কে দেবে? বলি, ওই দিকটাতে যে সব হাঁস মুরগি না খেয়ে শুকিয়ে যাচ্ছে, আর এই দিকে তুই বসে বসে সময় কাটাচ্ছিস। আসলে চাচি, সারাদিন না খেয়ে যে আর কাজ করতে পারছি না। দুপুর গড়িয়ে যে বিকেল হতে চললো চাচি, দয়া করে আমাকে দুটো ভাত খেতে দাও না। খিদের জ্বালা যে আমি আর সইতে পারছি না। যদি আমার কাছে আর একবার ভাত চেয়েছিস না, তবে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব।
এখন তো শুধু খাবার পাচ্ছিস, এরপর থাকার জায়গাও পাবি না। না চাচি, না, আমি তোমার কাছে খাবার চাবো না। দয়া করে তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। এখনই হাঁস মুরগির খামারে গিয়ে খাবার দিয়ে আসছি। সব কাজ শেষ করে ফেলছি। তুমি মাছ মাংসগুলো কোথায় রাখবে সেটা রেখে দাও। এ কথা বলে রূপালী সেখান থেকে চলে যায়। তারপর হাঁস মুরগির খামারে পানি আর খাবার দেয়। না, আর পারছি না। ক্ষুধার যে কি জ্বালা! না খেয়ে যে আমি আর কোনো কাজই করতে পারছি না। মনে হচ্ছে এবার আমি মরেই যাব। আচ্ছা, আমার সেই কলার চারাটাতে তো পানি দেয়া হয়নি। লুকিয়ে লুকিয়ে গিয়ে কলা গাছটায় একটু পানি দিয়ে আসি। জানিস কলা গাছ, আমার খুব কষ্ট হচ্ছে। না খেয়ে আর কত সময় থাকা যায় বল? সারাদিন মাত্র একবার খেতে দেয়, তাও আবার কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে। আধা পেটা ভাত খেয়ে পেট পুরে যে কবে খেয়েছি সেটা ভুলেই গেছি। আল্লাহ যে কেন আমার বাবা মাকে আমার কাছ থেকে কেড়ে নিল, তারা বেঁচে থাকলে হয়তো আজ আমাকে এত কষ্ট পেতে হতো না। রূপালী তার সব কষ্টের কথা কাঁদতে কাঁদতে কলা গাছটার কাছে বলতে থাকে। এভাবে প্রতিদিনই রূপালী বাড়ির সমস্ত কাজ ছেড়ে লুকিয়ে লুকিয়ে কলা গাছটার যত্ন নিতে থাকে। আর সাথে সাথে কলা গাছটার সাথে তার মনের সকল দুঃখ কষ্টের কথা বলতে থাকে। কলা গাছের সাথে গল্প করতে না পারলে রূপালীর যেন আর ভালোই লাগে না। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। কলা গাছও বেশ বড় হয়েছে, এখন তাতে কলাও ধরেছে অনেক। এরপর একদিন, এই যে নবাবের বেটি, এই বিকেল বেলা কোথায় গিয়েছিলে শুনি? বলি, ধেই ধেই করে ঘুরে বেড়াবে নাকি বাড়ির কাজ করবে? বাড়ির কাজগুলো করবি কখন শুনি? আমি একটু মালাদের বাড়ি গিয়েছিলাম, মালা বলেছিল যেতে। তার মানে ওদের বাড়ি খেতে গিয়েছিলি? বিশ্বাস করো চাচি, মালা আমাকে খেতে ডাকেনি। ওর মা তো বাড়িতে নেই, তাই আমাকে যেতে বলেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা তাড়াতাড়ি গিয়ে কাজ শুরু কর। আর শোন, আজ রাতেও তুই খাবার পাবি না। চাচি, সারাদিন তো কিছুই খাইনি, আর রাতে যদি তুমি এতটুকু খেতে না দাও তাহলে তো আমি মরেই যাব। বলি, বাড়ির খেয়ে অন্যের বাড়িতে কাজ করতে যাস কেন? বাড়িতে সব কাজ পড়ে আছে, আর এটা রেখে তুই পাড়ায় এদিকে ওদিকে ঘুরে বেড়াস। এই নে, এই তাড়াতাড়ি এই ঘাসগুলো কেটে গরুকে খেতে দে তো। আমি এখনই খেতে দিচ্ছি চাচা। ও মা, দেখো দেখো, আম গাছটাতে কত বড় একটা আম ধরেছে। আমি আম খাবো মা। কাউকে পারতে হবে না, ওই আম রূপালী পেড়ে দেবে। চাচি, আমি এত উপরে উঠবো কি করে? ওই মগ ঢালে উঠলে আমার ভয় করবে, আমি তো উঠতেই পারবো না। কে রে, কিভাবে উঠবি সেটা কি মা তোকে বলে দেবে? যা যা, তাড়াতাড়ি গরুর ঘাসটা কেটে দে, তারপরে আমার টিনা সোনামুনির জন্য ওই আমটা মগ ডালে উঠে পেড়ে দিবি। না হলে তোকে বাড়ি থেকে বের করে দেব, এটাই আমার শেষ কথা। এই যে চলো তোমরা, তোমাদের জন্য আজ পিঠা বানাবো। হে আল্লাহ, তুমি দেখো আমি যেন আবার উপর থেকে পড়ে না যাই। বাবা মা কেন যে আমাকে এতিম করে চলে গেল? ওপারে যদি আমাকে সাথে নিয়ে যেত তাহলে আমাকে আর এত কষ্ট করতে হতো না। এরপর রূপালী অনেক কষ্টে সেই মগডাল থেকে আমটি পারে। আম পাড়ার সময় তার পাটা কেটে পা দিয়ে অনেক রক্ত বের হতে থাকে। তখন তার চাচাতো বোন টিনা বলে, রূপালী, এই রূপালী, এতটুকুই তো তোর কেটেছে, তাতেই তুই এমন করছিস কেন?
এতে কি কিছু হয়? কি এমন হয়েছে তোর? বুঝেছি বুঝেছি, কাজ না করার ধান্দা করছিস বুঝি। চাচি, আমি সব কাজ করে দিয়েছি, আমাকে একটা পিঠা দেবে? খুব খিদে পেয়েছে আমার। জানিস তো দেবে না, তাহলে কেন চাইতে এসেছিস? এই নে, এই একটা পিঠা নে, আর এটা নিয়ে দূর হয় এখান থেকে। পিঠা রাখো বলছি, বিরাট একেবারে মায়া দেখাচ্ছ। বেশি মায়া দেখালে আমি কিন্তু সব ছেড়ে বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। না না, লাগবে না, লাগবে না আমার পিঠা। চাচা, ওটা তুমিই খাও। এই কথা বলে রূপালী সেখান থেকে কলা গাছটার কাছে আসে আর এসে তাকে বলতে থাকে, জানিস কলা গাছ, আমার না খুব কষ্ট হচ্ছে। এই দেখ না, চাচি আমাকে গরম খুন্তি দিয়ে আমার হাতে ছ্যাঁকা দিয়েছে। উফ, কি যে কষ্ট পেয়েছি, এখনো জ্বলে যাচ্ছে। মাত্র একটা পিঠে খেতে চেয়েছিলাম, সেজন্য চাচি আবার বলেছে আজ রাতেও নাকি আমাকে খেতে দেবে না। মনে হচ্ছে আমি আর বাঁচবো না রে, আমি যে খুব ক্ষুধার্ত। দুঃখ পেও না রূপালী, আমি তোমাকে পাকা কলা দিচ্ছি, তুমি সেটাই খেয়ে নাও। কে 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 কথা বলছে এমন করে? আমি তোমার বন্ধু কলা গাছ, যার কাছে তুমি তোমার প্রতিদিনের কষ্টের গল্প বলো। তুই কথা বলতে পারিস? তবে এতদিন কথা বলিসনি যে? হ্যাঁ, আমি কথা বলতে পারি, তবে আমি সবার সাথে কথা বলি না। এক সাধু বাবা আমাকে বর দিয়েছিল তাকে সাহায্য করার জন্য। সে বলেছিল আমি কথা বলতে পারবো, তবে আমার গাছে কলা হবার পর সেটা আবার পাকলে সাথে সাথে সে আমার শক্তিও দিয়েছিল। আমার দুঃখ শোনার মতো কেউ নেই, এখন থেকে তুই শুনবি। হয়েছে হয়েছে, এখন কলাটা খেয়ে নাও দেখি। আর এখন থেকে খিদা লাগলেই আমার কাছে কলা খাওয়ার জন্য চলে আসবে। ঠিক আছে বন্ধু, কতদিন পরে যে পেটটা ভরলো, কি বলবো তোকে, কি বলে যে ধন্যবাদ দেব বন্ধু, তুই খুব দয়ালু। আচ্ছা, সন্ধে হয়ে এসেছে, আমি বাড়ি ফিরলাম তবে। একটা কলা নিয়ে যাও, রাতে খেও। রূপালী কলা গাছের কথা মতন একটা কলা নিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। রূপালীর খুব খিদে লাগলে কলা গাছের কাছে গিয়ে কলা খেয়ে আসে। রূপালীর শরীরটা এখন বেশ ভালো আগের চেয়ে। বলি রূপালী দিন দিন এত সুন্দরী হয়ে যাচ্ছে কি করে? সেটা তো আমিও বুঝতে পারছি না, না খেয়ে সারাদিন কাজ করে এত সুন্দর কি করে হয়? আমার তো মনে হয় রূপালী লুকিয়ে লুকিয়ে কোনো কিছু খায়। তাহলে তো আমাকে লুকিয়ে লুকিয়ে বিষয়টা দেখতে হয়। ও আচ্ছা, তাহলে এই গাছের কলা খেয়ে রূপালী এত সুন্দর হচ্ছে। কিন্তু এইখানে কলা গাছটা এলো কি করে? সে যাই হোক বাপু, ওটা নিয়ে পরে ভাবা যাবে। এই কলা গাছটা আমি আর রাখবই না, তারপরে দেখব তুই কি খেয়ে থাকিস। চাচি, আমার বন্ধু কলা গাছটাকে কেটো না, তুমি যা বলবে আমি তাই করব চাচি, কিন্তু তুমি আমার কলা গাছটা কেটো না। তুই সরবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দেব? আমাকে কাটার ফল কিন্তু ভালো হবে না। ওমা ওমা, এ কি দেখছি, এ কলা গাছ দেখি কথাও বলে। তার মানে এটা সাধারণ কোনো কলা গাছ না, এটা তাহলে জাদুর কলা গাছ। হ্যাঁ, আমি জাদুর পেঁপে গাছ।
হ্যাঁ জাদুর গাছ, শোন, আমি তোকে কাটতাম না যদি না তুই রূপালীকে সাহায্য করতি। খুব দরদ হয় ওর জন্য, তাই না? এবারে মরে গিয়ে দরদ দেখাস। এই কথা বলে মিনা কলা গাছটা কেটে দেয়। আর এরপর রূপালী সেখানে বসে কাঁদতে থাকে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। আগের মতো আবারও রূপালীকে না খেয়ে দিন পার করতে হয়। সে সারা দিন পরিশ্রম করে অনেক ক্লান্ত হয়ে যায়, আর সে সারাক্ষণ কান্না করতে থাকে। আমার আর কেউ নেই। কলা গাছ বন্ধুর সাথে কথা বলতাম, আর বন্ধু আমায় খাবার দিত। কলা গাছও নেই, আর আমার সাহায্য করারও কেউ নেই। আমার কলা গাছ বন্ধু নেই তো কি হয়েছে? ওখানটাতে গিয়ে একবার দেখি। খুব মনে পড়ছে আমার বন্ধু কলা গাছের কথা। আরে আরে, এ কি? এত মোটা বড় কলা গাছ এখানে আবার কি করে হলো? আমি কলা গাছের গোড়া থেকে জন্ম নিয়েছি। আমাকে এবার আর কেউ মারতে পারবে না। আমি আবার ফিরে এসেছি, তবে এবার আমি অনেক শক্তিশালী হয়ে এসেছি। আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। তুই তুই আবার ফিরে এসেছিস? আজ আমি সত্যি খুব খুশি। বন্ধু, তুমি এতদিন কেন আসোনি এখানে? তোকে দেখতে পাবো না তাই আসিনি। কেন জানি আজকে তোর কথা খুব মনে পড়ছিল, এজন্য এলাম এই জায়গায়। তোমাকে ছাড়া থাকতে আমারও ইচ্ছে করছিল না, তাই আমি আবার নতুন করে জন্ম নিয়েছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছুই খাওনি। আমি তোমাকে কলা দিচ্ছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তুই খুব দয়ালু কলা গাছ, তোর এই ঋণ আমি কোনো দিনও ভুলবো না। রূপালী, এবার শুধু আমি তোমাকে খাবার জন্য কলাই দেব না, তোমার জীবনের সুখ ও আনন্দ ফিরিয়ে দেব। তুমি আমাকে কত যত্ন করে বড় করেছো। আমি তোমার জন্যই নতুন করে জীবন পেয়েছি, বেঁচে আছি। তা না হলে তো বন্য পশু কবেই আমাকে খেয়ে ফেলতো। রূপালী আর কলা গাছ যখন কথা বলছিল, ঠিক সে সময় সেখানে তার চাচি চলে আসে। তখন সে কলা গাছ দেখে বলতে থাকে, আরে বাপরে, এ কি? এই কলা গাছ আবার এলো কি করে? এটা তো দেখছি আগেরটার থেকেও অনেক বড়। আমার বন্ধু আবার ফিরে এসেছে চাচি। দয়া করে আমার কাছ থেকে ওকে আর দূরে সরিয়ে দিও না। এবার আমি তোর কলা গাছটাকে কেটে শুকিয়ে খড়ি বানিয়ে আগুনে পুড়ে দেব। এবার দেখব ও কেমন করে ফিরে আসে আবার। এরপর টিনা যখনই কলা গাছটা কাটতে যায়, তখনই তার গা তার হাত আটকে যায়, আর সে কাটতে পারে না। তখন সে বলে ওঠে, আরে আরে, এ কি? আমি আমার হাত কেন নাড়াতে পারছি না? কি হলো আমার হাতের? আহ আহ, লাগছে লাগছে আমার। দয়া করে কলা গাছ, আমাকে ছেড়ে দাও। আমি আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আমি আর তোমাকে কাটবো না কলা গাছ, এই আমি কথা দিচ্ছি। একদিন কষ্ট পেয়েই এমন করছো? আর তুমি যে সারাটা বছর ধরে রূপালীর উপর এর থেকেও বেশি নির্যাতন করো এবং কষ্ট দাও তখন? তবে আমি তোমাকে ছেড়ে দেব। আমাকে কথা দিতে হবে, আজকের পর থেকে রূপালীর উপরে আর নির্যাতন করবে না। ওর সাথে ভালো ব্যবহার করতে হবে, তাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসবে। আমি রাজি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি রূপালীকে আমার মেয়ের মতনই ভালোবাসবো। ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি। শুধু তুমি না, তোমার স্বামী আর মেয়েকেও বলে দেবে তারা যেন রূপার সাথে ভালো আচরণ করে, না হলে তারাও কিন্তু শাস্তি পাবে। রূপালী, তুই আমাকে মাফ করে দে মা।
অনেক অন্যায় জুলুম করেছি, আমার এমনটা করা মোটেও উচিত হয়নি। ঠিক আছে চাচি। কলাগাছ বন্ধু, অনেক ধন্যবাদ। তুমি আমাকে অনেক বড় উপকার করলে, আমার জীবনের সবকিছুই ফিরিয়ে দিলি রে বন্ধু। বলি রূপালি, শোন, তোকে আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, আজ এ বাড়ি থেকে চলে যাবি। না না, এমন করে বলো না। ও তো তোমার রক্ত, ওর প্রতি আমরা অনেক অন্যায় অবিচার করেছি। তুমি তো তোমার আপন ভাইকে বলেছিলে যে রূপাকে দেখে রাখবে। তুমি ঠিক বলেছ রূপালি মা, তুই আমাকে ক্ষমা করে দে, আজ থেকে তুইও আমার মেয়ে। এরপর থেকে রূপালীর চাচা চাচি নিজের মেয়ের মতো করেই রূপালীকে আদর যত্ন করে এবং খেয়াল রাখে, এবং বাড়ির সব কাজ সবাই মিলেমিশে করে। একদিন রূপালী খুশি মনে হাসতে হাসতে সে কলা গাছটার কাছে যায়। ধন্যবাদ কলা গাছ, তুই আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। তুই আমার জীবনটাই বদলে দিয়েছিস। তুই আমার জীবনের সব সুখ এনে দিয়েছিস রে কলা গাছ। রূপালী, আমি চাই তুমি সারা জীবন সুখে থাকো আর কখনো ভয় পেও না। আমি সব সময় তোমার পাশেই আছি। আমি থাকতে তোমাকে আর কেউ কোনো কষ্ট দিতে পারবে না। তবে আবার সবকিছু পেয়ে তুমি যেন আমাকে ভুলে না যাও। তোকে কি ভোলা যায় বল? ঠিক আছে ঠিক আছে, এই নাও, তুমি কলা খাও। আজ তো পেটটা ভরা রে, তবে তো খেতেই হবে। আজকে তোর দেয়া কলাগুলো বাড়িতে নিয়ে যাই চাচা চাচি আর আমার বোনের জন্য। ঠিক আছে, এই কলাটা তুমি খেও আর বাকিগুলো নিয়ে যেও। এরপর রূপালী সেখান থেকে একটা কলা খেয়ে বাকি কলাগুলো নিয়ে বাড়িতে ফিরে আসে এবং তার চাচা চাচি আর বোনকে খেতে দেয়। আর তারা কলা খেয়ে অনেক তৃপ্তি পায়। আর এখন থেকে রূপালী লুকিয়ে লুকিয়ে না, বরং সবাইকে সাথে নিয়েই এবং সবার সামনেই সে তার কলা গাছকে যত্ন নেয় এবং তার সাথে গল্প করে। ও বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।